ভারতে অনলাইন গেমিংয়ের জগতে একটা মানে বিশাল পরিবর্তন নিয়ে এলো একটা নতুন আইন, তাই না? হ্যাঁ, একদম। অগস্ট 2025-এ পাশ হওয়া প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। আর শুরুতেই যেটা দেখলাম শুধু গেম খেলা নয়, এর বিজ্ঞাপন, স্পন্সরশিপ, টাকা পয়সার লেনদেন সবই নাকি এর আওতায়। ঠিক তাই। আইনের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে ওই সব অনলাইন গেম যেখানে টাকা দিয়ে খেলতে হয়, মানে পয়সা জেতার একটা ব্যাপার থাকে। যেমন ফ্যান্টাসি স্পোর্টস। হ্যাঁ, ফ্যান্টাসি স্পোর্টস তো বটেই, তারপর ধরুন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, পোকার, রামি, এমনকি অনলাইন লটারিও। আচ্ছা, আর শুধু খেলাটা বন্ধ হচ্ছে তা নয় কিন্তু। ও, সেটাই বলছিলাম, বিজ্ঞাপন, প্রচার। হ্যাঁ, বিজ্ঞাপন, প্রচার, স্পন্সরশিপ বা ধরুন কোনো রকম আর্থিক পার্টনারশিপ কিচ্ছু চলবে না, সবই নিষিদ্ধ। বাপরে, এটা তো ইন্ডাস্ট্রির জন্য বিরাট বড় ধাক্কা। নিঃসন্দেহে আইনের মূল ধারাগুলো দেখলে এর ব্যাপকতা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, সেগুলো একটু বলুন। নিষেধাজ্ঞার পরিধিটা ঠিক কতটা? পরিধিটা খুবই স্পষ্ট। আইনে মানে কোনো অস্পষ্টতা রাখেনি। সোজা বলা আছে যে কোনো অনলাইন গেম যেখানে প্লেয়ার টাকা জমা করে এই আশায় যে সে জিতলে টাকা পাবে, সেটাই নিষিদ্ধ। তার মানে স্কিল না চান্স, এই বিতর্কটার কি হলো? ফ্যান্টাসি গেমগুলো তো নিজেদের স্কিলের খেলা বলতো। আপাতত এই আইনের চোখে সেই যুক্তিটা টিকছে না। মানে সরকার ওই বিতর্কে না গিয়ে একটা লাইন টেনে দিয়েছে, টাকা জড়িত, আর্থিক লাভের আশা আছে, তাহলে নিষিদ্ধ, ব্যাস। আচ্ছা, পরিষ্কার। আর বিজ্ঞাপন বা স্পন্সরশিপের ব্যাপারটা? এটাও খুব গুরুত্বপূর্ণ। শুধু গেম বন্ধ নয়, সেগুলোর কোনো রকম প্রচার চালানো যাবে না, বিজ্ঞাপন দেওয়া যাবে না, কোনো আর্থিক চুক্তি, স্পন্সরশিপ ডিল সবই অবৈধ। তার মানে শুধু গেমিং কোম্পানি নয়? না না, যারা এদের বিজ্ঞাপন দিত, ধরুন টিভি চ্যানেল, ওয়েবসাইট, বা যারা স্পন্সরশিপ নিত, যেমন ধরুন স্পোর্টস টিম বা লিগ, তাদের সবার উপরেই এর প্রভাব পড়বে। সরাসরি প্রভাব পড়বে। তাদের আয়ের একটা বড় অংশ তো ওখান থেকেই আসতো। আচ্ছা, আর যদি কেউ আইন না মানে শাস্তির কি ব্যবস্থা রাখা হয়েছে? শুনছি সেটাও নাকি বেশ কঠিন। হ্যাঁ, শাস্তিটা বেশ কড়া। এখানেই সরকারের মনোভাবটা বোঝা যায়। ধরুন কেউ যদি এই নিষিদ্ধ গেমগুলো অফার করে বা খেলার ব্যবস্থা করে দেয়, তাহলে তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে, আর জরিমানা 1 কোটি টাকা পর্যন্ত। 1 কোটি? বাবা! হ্যাঁ, আর শুধু গেম অফার করা নয়, যদি কেউ বিজ্ঞাপন দেয়, ধরুন টিভিতে বা অনলাইনে, তার জন্য শাস্তি আছে? আছে 2 বছর পর্যন্ত জেল আর 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আচ্ছা, তার মানে ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যারা এগুলোর হয়ে কথা বলতেন বা প্রমোট করতেন, তারাও এর আওতায় পড়বেন? আইন অনুযায়ী তো তাই, কারণ বিজ্ঞাপন বা প্রচারের সংজ্ঞার মধ্যে ওগুলোও পড়ে। আর একটা বিষয় আছে, যদি কেউ একবার শাস্তি পাওয়ার পরেও আবার একই অপরাধ করে, মানে রিপিট অফেন্ডার? হ্যাঁ, বারবার একই কাজ করলে শাস্তি আরও বাড়বে। 3 থেকে 5 বছরের জেল আর জরিমানা বেড়ে 2 কোটি টাকা পর্যন্ত হতে পারে। 2 কোটি? এই অঙ্কগুলোই আসলে বুঝিয়ে দিচ্ছে সরকার কতটা সিরিয়াস এই বিষয়। একদম, কোনো রকম ছাড় দেওয়া হবে না, এটাই বার্তা। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য তো একটা কোনো অমুক তৈরি হচ্ছে? ঠিক ধরেছেন, একটা রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা তৈরি করার কথা বলা হয়েছে। নাম দেওয়া হয়েছে ন্যাশনাল অনলাইন গেমিং কমিশন। এই কমিশনের কাজ কি হবে? এর কাজ হবে পুরো অনলাইন গেমিং সেক্টরটাকে কন্ট্রোল করার কি, মানে কোন গেমটা বৈধ, কোনটা অবৈধ, সেটার ক্যাটাগরি ঠিক করা। লাইসেন্স দেওয়া? হ্যাঁ, যারা বৈধ গেম চালাবে তাদের লাইসেন্স দেওয়া, ইউজারদের কোনো অভিযোগ থাকলে সেগুলোর সমাধান করা, আর সবচেয়ে বড় কথা, আইনটা যাতে ঠিকঠাকভাবে প্রয়োগ হয় সেটা দেখা। এই কমিশন কতটা কার্যকর হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে তাহলে। অবশ্যই, তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ, তাহলে একদিকে তো গেল নিষেধাজ্ঞার দিকটা, কিন্তু আপনি বলছিলেন যে সরকার কিছু জিনিসকে আবার উৎসাহ দিচ্ছে। ব্যাপারটা শুধু নেগেটিভ নয়। একদমই নয়, এখানেই আইনটার অন্য দিকটা আসছে। সরকার কিন্তু সব ধরনের গেমিংকে এক পাল্লায় মাপছে না। যেমন ধরুন ই স্পোর্টস। এই আইন ই স্পোর্টসকে একটা প্রতিযোগিতামূলক খেলা বা কম্পিটিটিভ স্পোর্ট হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে। ও, তাই নাকি? এটা তো বড় খবর। খুবই বড় খবর, বিশেষ করে ই স্পোর্টস কমিউনিটির জন্য। শুধু স্বীকৃতি নয়, সরকার এর ট্রেনিং, পরিকাঠামো তৈরি, রিসার্চ, এই সবের জন্য নাকি সাহায্যও করবে। তার মানে সরকার ই স্পোর্টস আর এই রিয়েল মানি গেমিং বা ব্যাটিং এর মধ্যে একটা পার্থক্য করছে। হ্যাঁ, স্পষ্টতই করছে। সম্ভবত মূল কারণটা হলো ই স্পোর্টসে জেতার জন্য খেলাটার দক্ষতা, মানে স্কিল, স্ট্র্যাটেজি,
টিম ওয়ার্ক এগুলোর প্রয়োজন হয়। আর রিয়েল মানি গেমিংয়ে ভাগ্যের ভূমিকা বেশি থাকে। অনেক ক্ষেত্রেই তাই। আর সেখানে টাকা হারাবার ঝুঁকিটাও অনেক বেশি। সরকার হয়তো সেই কারণেই ই স্পোর্টসকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, যেখানে খেলোয়াড়দের স্কিল দেখানোর সুযোগ আছে। আচ্ছা, আর কোনো কিছুকে কি উৎসাহ দেওয়া হচ্ছে? হ্যাঁ, ক্যাজুয়াল গেম আর এডুকেশনাল গেম, মানে যেগুলো নিছক মজার জন্য খেলা হয় বা যেখান থেকে কিছু শেখা যায়, এগুলোকে নিরাপদ আর জ্ঞান বাড়ানোর মাধ্যম হিসাবে সরকার প্রমোট করতে চাইছে। বোঝা গেল। তাহলে একদিকে কড়া নিয়ন্ত্রণ, অন্যদিকে কিছু ক্ষেত্রে উৎসাহ। এই যে একটা মিশ্র পদক্ষেপ, এর প্রভাব কি এর মধ্যেই দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রভাব তো পড়তে শুরু করে দিয়েছে, এবং বেশ ভালোভাবেই। কোথায় কোথায় পড়ছে? সবচেয়ে সরাসরি প্রভাব পড়েছে ওই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলোর উপর। Dream11, MPL, জুপি, এই বড় বড় নামগুলো। তারা কি করছে? তারা ইতিমধ্যেই তাদের রিয়েল মানি গেমিং অপারেশন বন্ধ করতে শুরু করেছে, নোটিশ দিয়ে দিয়েছে অনেক জায়গায়। কারণ তাদের ব্যবসার মূল ভিত্তিটাই তো ছিল এই পে টু প্লে মডেলটা। এটা তো তাদের জন্য একটা বিশাল ধাক্কা। বিশাল। তাদের পুরো বিজনেস মডেলটাই এখন প্রশ্নের মুখে। আর স্পন্সরশিপের বাজারে কি হচ্ছে? বিশেষ করে ক্রিকেটে তো এদের অনেক বিনিয়োগ ছিল। ঠিক পয়েন্ট। স্পন্সরশিপের দুনিয়া একটা রীতিমতো ওলটপালট শুরু হয়ে গেছে। Dream11 আর BCCI এর চুক্তির কি হলো? ওটা তো খুব বড় ডিল ছিল। হ্যাঁ, ভারতীয় টিমের জার্সি স্পন্সরশিপ প্রায় ৩৫ কোটি টাকার চুক্তি। আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে খবর আসছে যে ওই চুক্তি বাতিল হতে চলেছে, কারণ ওটা তো আর আইনত বৈধ থাকছে না। শুধু বাতিল? শুধু তাই নয়, বিসিসিআই নাকি এটাও স্পষ্ট করে দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো কোম্পানির সাথে তার আর কোনো ব্যবসায়িক সম্পর্কই রাখবে না। বাবা, এটা তো শুধু একটা চুক্তি বাতিল হওয়া নয়। একদমই। এটা খেলার দুনিয়ার সাথে এই রিয়েল মানি গেমিং কোম্পানিগুলোর যে একটা গভীর টাকার সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা একটা বড় আঘাত। এর প্রভাবটা কিন্তু অনেক দূর গড়াতে পারে। শেয়ার বাজারে এর কোনো আঁচ পড়েছে? মানে লগ্নিকারীরা কিভাবে রিয়্যাক্ট করছে? পড়েছে বইকি। নাজারা টেকনোলজিস, ডেল্টা কর্প, এই ধরনের গেমিং বা সম্পর্কিত ব্যবসায় যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামে বেশ বড়সড় পতন দেখা গেছে। কারণ লগ্নিকারীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে, অনিশ্চয়তা। এই আইনের ফলে এই কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি হবে, তাদের লাভ কতটা কমবে, এইসব নিয়েই তো প্রশ্ন। কিন্তু সব কোম্পানি কি ব্যবসা গুটিয়ে নিচ্ছে, নাকি অন্য কোনো পথ খুঁজছে? না, অনেকেই অন্য পথ খুঁজছে। যেমন ধরুন উইনজো, তারা বলেছে ভারতের বাইরে অন্য বাজারে যেমন আমেরিকায় ফোকাস করার কথা ভাবছে। আর অন্যরা? কেউ কেউ ব্যবসার মডেলটাই পাল্টে ফেলার চেষ্টা করছে। ধরুন নন মনিটারি গেমিং, যেখানে সরাসরি টাকা জেতার ব্যাপার নেই, সেই দিকে ঝুঁকছে। সোশ্যাল গেমিং বা শর্ট ভিডিও ফরম্যাটের মতো নতুন কিছু করার চেষ্টা করছে কেউ কেউ। তার মানে এটা একটা অ্যাডাপ্ট করার চ্যালেঞ্জ। একদম। এটা আসলে ভারতীয় গেমিং কোম্পানিগুলোর জন্য একটা বড় পরীক্ষা। কে কতটা ইনোভেটিভ হতে পারে, কতটা তাড়াতাড়ি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, সেটার উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তাহলে যদি পুরো ছবিটা এক জায়গায় আনি, এই আইনের মূল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে? সরকার ঠিক কি করতে চাইছে? দেখুন, আইনের ঘোষিত উদ্দেশ্য যদি আমরা দেখি, তাহলে দুটো প্রধান জিনিস চোখে পড়ে। কি কি? প্রথমত, ভারতীয় ইউজারদের সুরক্ষা, বিশেষ করে ইয়ং জেনারেশনকে অনলাইন জুয়ারের নেশা, প্রতারণা বা ধরুন বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচানো। হ্যাঁ, এই নিয়ে তো অনেক খারাপ খবর শোনা যায় প্রায়। ঠিক। তাই সরকার একটা সেফ ডিজিটাল এনভায়রনমেন্ট তৈরি করতে চাইছে। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আচ্ছা, আর দ্বিতীয় লক্ষ্যটা? দ্বিতীয় লক্ষ্যটা হলো একটা রেসপন্সিবল গেমিং ইকোসিস্টেম তৈরি করা। মানে এমন একটা পরিবেশ যেখানে শুধু টাকা জেতার নেশা বা লাকের উপর ফোকাস না করে ইনোভেশন আর স্কিলের উপর জোর দেওয়া হবে। অর্থাৎ গেমিং এর ভালো দিকগুলো, যেমন প্রবলেম সলভিং, স্ট্র্যাটেজি, এগুলোর উপর জোর দেওয়া। হ্যাঁ, কিন্তু তার সাথে যে আর্থিক ঝুঁকিগুলো থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। সরকার হয়তো এটাই চাইছে। তার মানে একদিকে প্রোটেকশন, অন্যদিকে ইনোভেশন আর স্কিলের প্রমোশন, দুটোকে একসাথে ব্যালেন্স করার চেষ্টা। কাজটা কঠিন মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ, লক্ষ্যটা অবশ্যই দ্বিমুখী আর চ্যালেঞ্জিংও বটে। একদিকে যেমন ক্ষতিকর রিয়েল মানি মডেলগুলোকে আটকাতে হবে কঠোরভাবে, অন্যদিকে ই স্পোর্টস বা সোশ্যাল গেমিংয়ের মতো ক্রিয়েটিভ আর স্কিল বেসড জায়গাগুলোকে সাপোর্ট দিতে হবে। এই দুটো দিকের মধ্যে ঠিকঠাক ভারসাম্য রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। আর এই ব্যালেন্সটা রাখার দায়িত্ব মূলত ওই নতুন কমিশনটার ওপরই পড়ছে, তাই তো? ন্যাশনাল অনলাইন গেমিং কমিশন। একদম।
কমিশনের রোলটা এখানে খুবই ক্রিটিক্যাল হবে। তাদের একদিকে যেমন আইনটা কড়া হাতে প্রয়োগ করতে হবে, তেমনি আবার এটাও দেখতে হবে যে অতিরিক্ত রেগুলেশনের চাপে পড়ে ইনোভেশন বা নতুন ব্যবসার সুযোগ যেন একেবারে বন্ধ না হয়ে যায়। কারণ গেমিং ইন্ডাস্ট্রি তো খুব দ্রুত বদলায়। খুবই দ্রুত বদলায়, এটা টেকনোলজি ড্রিভেন সেক্টর। তাই কমিশনকেও খুব ডাইনামিক, ফ্লেক্সিবল আর বিচক্ষণ হতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। না হলে কিন্তু ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়তে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে ভারতে অনলাইন গেমিং নিয়ে একটা বিরাট পরিবর্তন এসছে এই নতুন আইনের মাধ্যমে। হ্যাঁ, টাকার বিনিময়ে খেলা বা পে টু প্লে গেম, বিশেষ করে ফ্যান্টাসি স্পোর্টস, বেটিং, কিছু কার্ড গেম, এগুলো প্রায় সবই নিষিদ্ধ। ঠিক। আইন ভাঙলে মোটা জরিমানা, জেলের ব্যবস্থা, এর প্রভাবও পড়তে শুরু করেছে বাজারে। প্ল্যাটফর্ম বন্ধ হচ্ছে, স্পন্সরশিপ চুক্তি বাতিল হচ্ছে, কিন্তু একই সঙ্গে ই স্পোর্টসকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, ক্যাজুয়াল বা এডুকেশনাল গেমকে উৎসাহ দেওয়া হচ্ছে, একটা বিকল্প পথের ইঙ্গিতও আছে। একদম। সব মিলিয়ে একটা বড় রদবদল চলছে সেক্টরটায়। পরিশেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবার মতো। বলুন। গেমিং পরিবেশ তৈরির চেষ্টা করছে, এটা খুবই ভালো দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যদিকে এই যে এত কঠোর নিয়ন্ত্রণ, এটা কি ভারতের এই বিশাল আর দ্রুত বাড়তে থাকা গেমিং মার্কেটের যে ইনোভেটিভ ক্ষমতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার যে লড়াই, সেটাকে কোনোভাবে কমিয়ে দেবে? মানে রেগুলেশন ভার্সেস ইনোভেশন বলতে পারেন। এই নিয়ন্ত্রিত পরিবেশে কি সত্যি একটা ভালো স্কিল বেসড গেমিং ইকোসিস্টেম তৈরি হবে, নাকি নতুন আইডিয়া, নতুন ছোট ছোট কোম্পানির উঠে আসার পথে এটা বাধা হয়ে দাঁড়াবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই নতুন অধ্যায়ের ফলাফল কি হয় সেটাই এখন আমাদের দেখার। এই প্রশ্নটা না হয় আমরা ভবিষ্যতের জন্যই তুলে রাখলাম। অবশ্যই, দেখা যাক কি হয়।